চিত্রা এক পলক মহিলাটির দিকে তাকিয়ে আবার দৃষ্টি নিবদ্ধ করলো জানালার বাহিরে। কিন্তু হুট করেই তার মস্তিষ্কে মহিলাটির মুখের অবয়ব ভেসে উঠল, কেমন যেন পরিচিত মুখ। চিত্রা আবার ঘাড় ঘোরালো, মহিলাটার দিকে তাকালো। বড্ড পরিচিত লাগলো মহিলাটাকে, অথচ সে এর আগে দেখেনি মানুষটাকে। চিত্রার পাশে বসা মহিলাটা চিত্রাকে এমন তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকালো। মিষ্টি হেসে বলল, কি গো মেয়ে, এভাবে তাকিয়ে আছো কেন? চিত্রা বেশ থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, না না আন্টি, আসলে আপনাকে বেশ পরিচিত মনে হচ্ছে। তাই নাকি? আমার তো মনে হচ্ছে না। এর আগে তোমার সাথে আমার দেখা হয়েছে। না আন্টি, দেখা হয়নি, হয়তো মনের ভুল। চিত্রার উত্তরে কোমল হাসলেন মহিলা, কিন্তু এবার মহিলাও চিত্রার দিকে তাকিয়ে রইলেন। চিত্রার মুখ চোখ জুড়ে কে যেন খুঁজে বেড়ালেন। অতঃপর কণ্ঠ ধীর করে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? চিত্রা বেশ দোটানায় পড়ল। নাম বলবে কি বলবে না করেও অবশেষে নাম বলল, তোফার সওদাগর। নামটা শুনে মহিলাটা স্বস্তির শ্বাস ফেলল যেন, কিন্তু তার মনের মাঝে তখনও তুমুল খচখচ। চিত্রারও কেমন অস্বস্তিতে ভরে গেল শরীর। মহিলাটাকে সে এর আগে দেখেনি, কিন্তু তবুও কেমন পরিচিত মনে হচ্ছে। তন্মধ্যেই মহিলাটার প্রশ্ন ভেসে এলো, তোমার আর কোনো নাম আছে? ধরো ডাকনাম বা অন্য কিছু। চিত্রা ভ্রু কুঁচকালো। সে তো ইচ্ছে করে ডাকনামটা বলেনি। তাহলে মহিলাটা আন্দাজ কিভাবে করলো যে ডাকনাম থাকতে পারে? চিত্রা মাথা দুলিয়ে বলল, চিত্রা, এই নামেই ডাকে আমাকে সবাই। চিত্রার নামটা শুনতে কেমন যেন বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল মহিলা। হাত পায়ে দেখা দিল তার মৃদু কম্পন। শরীরে অস্বাভাবিকভাবে ঘামের উপস্থিতি। মুহূর্তের মাঝে পাশের নারীটির এহেন পরিবর্তনে ভরকে গেল চিত্রা। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, কি হলো আন্টি আপনার? ঘামছেন কেন? কি কোনো সমস্যা হচ্ছে? মহিলা কাঁপতে কাঁপতে দুহাতের আঁচলে নিজের মুখটা ঢেকে ফেলল। চিত্রার চোখ মেলে মহিলাটার পা থেকে মাথা অবধি আবার পর্যবেক্ষণ করল। কালো রঙের ডিজাইনিং শর্ট হাতার ব্লাউজের সাথে মখমলের কালো শাড়ি পরিহিতার রমণীর শুভ্ররাঙা শরীর। ডান হাতে কালো মোটা চেনের ঘড়ি। চুলগুলো বয়কাট। বেশ সম্ভ্রান্ত ঘরের মনে হচ্ছে। এই মানুষটার লোকাল বাসের চড়ার কি দরকার ছিল? চিত্রা চিন্তিত কণ্ঠে আবার প্রশ্ন করল, আন্টি, কি হয়েছে আপনার, বলুন। মহিলাটা নিজেকে অনেকটা সময় নিয়ে ধাতস্থ করল। অতঃপর সেটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলল, ও তেমন কিছু না, লোকাল বাসে চড়ার অভ্যাস নাই তো, তাই আর কি। তোমার মায়ের নাম মুনিয়া বেগম, তাই না? হ্যাঁ। চিত্রা উত্তর দিয়েছে ঠিকই, কিন্তু কণ্ঠ তার তখনও কাঁপছিল। মহিলাটা কি মায়ের কলিগ? মাকে কি বলে দিবে চিত্রার সাথে দেখা হওয়ার কথাটা? এমন অনেক অহেতুক ভাবনায় ভীত হলো চিত্রা। মহিলাটাও অনেকটা সময় চুপচাপ ছিলেন। অতঃপর অনেকটা পথ যাওয়ার পর উঠে দাঁড়ালেন মহিলা। বাস তখন ধীর গতি নিচ্ছিল যাত্রী নামানোর জন্য। ভদ্রমহিলা চিত্রার মাথায় হাত বুলিয়ে বিবশ কণ্ঠে বললেন, আমি এতিমখানা চালাই। বিরাট এক এতিমখানা আছে আমার গাজীপুরে। আমার সন্তানকে আমি তাদের মাঝে খুঁজে নিয়েছি। নিজের ইচ্ছে খুব কম মানুষই পাপী হয়, তবে অনিচ্ছাকৃত পাপের বোঝা তাকে বয়ে বেড়াতে হয় চিরকাল। তোমার এমন গোছানো ভাব দেখে ভালো লাগলো। তোমার এমন গোছানো ভাব দেখে ভালো লাগলো। জীবনের কোনো মোড়ে যেন আমাদের আর দেখা না হয়। তুমি ভালো থেকো। তোমার দুহাতের, আমার দুহাতের প্রার্থনায়। কথা শেষ হতেই ঝড়ের বেগে নেমে গেলেন ভদ্রমহিলা। চিত্রা ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল মহিলাটির যাওয়ার পানে।
চিত্রার হয়তো বোধগম্য হলো এখন কেন মহিলাটিকে এত চেনা চেনা লেগেছে তার। নিজের মুখের আদলের সাথে যে সেই ভদ্র মহিলার প্রচুর মিল ছিল, যা চিত্রার মস্তিষ্কে হুট করে খেলে গেল। যাকে এই জীবনে দেখতে যাওয়ার কোনো ইচ্ছে সে পোষণ করেনি, আজ যেতে যেতেই তাকে দেখে নিল। চিত্রা ভুলে যাবে এই সাক্ষাৎ। কিছু মানুষের সাথে দেখা না হওয়াই উত্তম, কারণ মানুষ যতটা ক্ষণস্থায়ী, তাদের সাথে কাটানো স্মৃতি ততটাই দীর্ঘস্থায়ী। আরও একটা কেমন অস্বচ্ছ স্মৃতি জমা হলো চিত্রার হৃদয়ে। জন্মদাত্রী মানুষটার সাথে স্মৃতি কখনো চায়নি চিত্রা। গা ছমছমে শুনশান এক কবরস্থানে দাঁড়িয়ে আছে চিত্রা। সন্ধ্যার হিমশীতল বাতাস তাকে কেমন ছুঁয়ে যাচ্ছে। শরীরের লোমকূপ কাঁপিয়ে দিচ্ছে সেই বাতাস। একটু ভয়, রোমাঞ্চ, প্রাপ্তির আনন্দ, সকল অনুভূতি মিলেমিশে একাকার। চিত্রার চারপাশ ঘুরে ঘুরে দেখল। শহর থেকে বেশ কিছুটা দূরে হওয়ায় এখানে আস্তে আস্তে সন্ধ্যা নেমেছে। কিন্তু পাহাড় বাই বেছে বেছে এখানেই কেন আসতে বলল? আর বলেছে না হয় মানা যায়, কিন্তু কই মানুষটার টিকিটারও দেখা নেই চারপাশে। চিত্রা ক্ষীণ স্বরে কয়েকবার ডাকলো, বাহার ভাই, বাহার ভাই, আছেন, শুনছেন? কোনো উত্তর এলো না। কেবল বড় বড় তাল গাছ বটগাছের আড়ালের ঝোপঝাড় থেকে শুকনো পাতার উপর হেঁটে যাওয়ার মর্মর শব্দ হলো। চিত্রার শরীরে কাঁপুনি দিল। ভয় এসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল তাকে। কিন্তু ওই যে প্রাপ্তির আকাঙ্ক্ষা, সেটা ভয়কেও ছাপিয়ে গিয়েছে। তাই সে আরেকটু গলা তুলে ডাক দিল, বাহার ভাই। এবারও সাড়া পাওয়া গেল না। কবরস্থানে লাগানো হলদেটে লাইটগুলো একটু দুলে দুলে উঠল। চারপাশে অনেক মানুষের উপস্থিতি টের পেল সে। হেঁটে যাওয়ার শব্দ কানে বাড়ি খেল তার, কিন্তু চারপাশ শূন্য, খাঁ খাঁ। ভয়ে চিত্রার কলিজা শুকিয়ে এসেছে। কাঁপা কাঁপা কণ্ঠে যখন আবার ডাক দিতে যাবে বাহার ভাইকে, তখন বাঁ পাশের ঝোপের আড়াল থেকে গুনগুনিয়ে গানের শব্দ শোনা গেল। লোকমুখে শোনা কত রকমের উদ্ভট কথা কথা মনে পড়ে গেল তার। চিত্রা একবার ভাবল ছুটে বেরিয়ে যাবে এখান থেকে, আবার কি যেন কি মনে করে যে গেল না। যা হবে দেখা যাবে, কিন্তু বাহার ভাইকে পাওয়ার আশা ছাড়া যাবে না। মনকে শক্ত করে ধীর পায়ে ঝোপের কাছটায় গেল চিত্রা। গানের গলাটা আরেকটু পরিষ্কার হলো। স্বচ্ছ কণ্ঠে শোনা গেল, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আমার মায়ের কান্দন যাবৎ জীবন, 2-4 মাসের বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, পুত্র যদি কুপুত্র হয় মায় নাহি ফেলে রে, হাজার দোষ গোপন করিয়া তবু মায় পালে। বাহার ভাই। চিত্রার বিস্মিতটাকে গান থেমে গেল, কিন্তু পাহাড় তাকালো না চিত্রার পানে। অনবরত পুরনো এক কবরে হাত বুলিয়ে গেল। চিত্রার চোখে মুখে ছড়ানো বিস্ময়, কণ্ঠ অবাক ভাব। বাহার ভাইয়ের কেমন বিধ্বস্ত অবস্থা। পরনের সাদা পাঞ্জাবিটাতে ধুলোয় মাখামাখি, গালে অবহেলার দাড়ি, চোখ মুখে কেমন বিধ্বস্ততা। চিত্রা আবার ডাকলো, বাহার ভাই, কি করছেন? মাকে একটু ছুঁয়ে দিচ্ছি। ভাঙা স্বরে বাহার ভাইয়ের উত্তর। বাহার ভাই কি কাঁদছে? চিত্রা গুটি গুটি পায়ে এগিয়ে গেল বাহার ভাইয়ের দিকে। কম্পিত হাতটা রাখলো বাহার ভাইয়ের বাহুতে। তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো বাহার। ধুলো ময়লা ঝাড়তে ঝাড়তে বলল, অবশেষে ঠিকানা চিনে আসলে? আসতে তো হতোই, আমার গন্তব্যের সমাপ্তি তো আপনি।
হলুদ নিয়ন বাতির ঝাপসা আলোয় বাহার ভাইয়ের মুখ কেমন চকচক করে উঠল। রহস্য করে হেসে বলল, ভয় লাগছে না তোমার? যদি খারাপ কিছু হয়ে যায়? যতই হোক, মানুষ হিসেবে তো আমি ভালো নই। বাহার ভাইয়ের এহেন কণ্ঠে কিঞ্চিত ভড়কে গেল চিত্রা। মৃদু কম্পন বয়ে গেল শরীর জুড়ে। তবুও নিজেকে যথেষ্ট সংযত করে বলল, খারাপ কি হবে না, খারাপ কিছু হবে না, আমার ভরসা আছে। অথচ আমি খারাপ কিছু করার জন্যই সওদাগর বাড়িতে পা রেখেছিলাম। সওদাগর বাড়ির দম্ভ সম্মান ভেঙে চুরমার করে দিতেই তো গিয়েছিলাম। একে তো অনাকাঙ্ক্ষিত জায়গা, তার উপর বাহার ভাইয়ের অপ্রত্যাশিত কথায় হতভম্ব চিত্রা। তবুও সাহস নিয়ে বলল, আমরা এখান থেকে বেরিয়ে কথা বলি বাহার ভাই, চলুন। চিত্রার ভয়ে জবুথবু মুখটা দেখে উচ্চস্বরে হেসে উঠল বাহার। দুনিয়ার সবচেয়ে অপরিচিত লাগলো তাকে। চিত্রার পা কাঁপছে, দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে, কথাও বের হচ্ছে না। এই অপরিচিত বাহার ভাইকে তার ভয় লাগছে, কেমন যেন বিধ্বস্ত লাগছে মানুষটাকে। বাহার চিত্রের থেকে একটু সরে গিয়ে পাশাপাশি থাকা দুটি কবরের মধ্যখানে শুয়ে পড়ল। হাত পা মাটির উপর বিছিয়ে বেশ আরাম করে শুয়ে পড়ল। যেন এর চেয়ে আরামের জায়গা কিছু নেই। অতঃপর খোলা আকাশের দিকে তাকিয়ে বেশ উচ্চস্বরে বলল, শুনছ সর্বনাশিনী? রঙ্গনা, আমি মারা গেলে আমারে হেথায় তুমি রেখে যেও। এই কবর দুটির মাঝে যেন ঠাঁই হয় মোর। মারা যাওয়ার কথা শুনে আঁতকে উঠল চিত্রা। তড়িঘড়ি করে বলল, অমন বলবেন না বাহার ভাই, আমাদের এখনো একসাথে সংসার করা বাকি, অনেক বছর বাঁচা বাকি আমাদের। বাহার আবার হো হো করে হেসে উঠল। অবশ কণ্ঠে জিজ্ঞেস করল, সংসার করার খুব সাধনা তোমার? হ্যাঁ। অথচ আমার গায়ে কলঙ্কের কালি? আমি আপনাকে বিশ্বাস করি বাহার ভাই, চাঁদের গায়ের কলঙ্কের কথা রটে সাধারণত সাধারণ মানুষ, তাই বলে চাঁদের অসাধারণত্ব তারা কখনো গোপন করতে পারে না। মানুষের স্বভাবেই সুন্দরকে কালি লেপা। চাঁদের গায়ের দীপ্তিময় সৌন্দর্যের কাছে মানুষের মুখে রটা কলঙ্ক নেহাতেই কৌতুক। কাব্য আর বাস্তবতা যে ভিন্ন রঙ্গনা। আমাদের বোধহয় এই জন্মে আর সংসার করা হবে না। জানো রঙ্গনা, সেই আদি থেকেই আমি দেখেছি আমার কোনো শখ পূরণ হয়নি। তাই তো তোমাকে মনে প্রাণে নিজের ভেবেও চাওয়ার সাহস করিনি। কিন্তু অপ্রাপ্তির এই জীবনে প্রাপ্তির শখ তো আমারও হয়, হয় না বলো? ভেবেছিলাম একটা চাকরি করব। একটা চাকরির অভাবে অনেক কিছু হারিয়েছি, কেবল তোমায় হারাতেই চাইনি। কিন্তু আমার ভাগ্য দেখো, তোমাকে পাওয়ার আগেই চারপাশে কেমন না পাওয়ার ঘোষণা। আমারই কেন বারবার স্বপ্ন ভাঙতে হবে বলো রঙ্গনা? চিত্রা চুপ করে কেবল পাহাড়ের এতদিনে লুকিয়ে রাখা অভিযোগ শুনল, কোনো কথা বলল না, শব্দও করল না। বাহার আগের ন্যায় শুয়ে থেকেই বলল, তোমাকে আমার অভাগিনী মায়ের গল্প শোনায় আসো। স্বামী ভক্ত একজন নারীর গল্প, যে গল্পে জুড়ে আছে ভয়াবহ বিচ্ছেদ। বোকাশোকা আম্মা আমার কখনো সুখ চায়নি, কেবল চেয়ে গেছে স্বামীর মঙ্গল। আজ যদি সে নিজের জন্য কিছু করত, তবে আমাকে এখন উন্মাদ হয়ে দুটো কবরের মাঝখানে শুয়ে থাকতে হতো না। আমার মাকে যিনি বিয়ে করেন, তিনি কখনো আমার আম্মুকে তার বাড়ি নিয়ে যায়নি। আমার আম্মু সবসময় আমার নানার কাছে থাকতো। গরিব নানা ভাই আমার তবুও যত্নে রাখতেন মেয়েকে। আমাদের যে জন্মদাতা, আমার মায়ের স্বামী, তিনি সপ্তাহে কয়েকদিন এসে থেকে যেতেন, টাকাও পাঠাতেন। আমার জীবনটা তখনও ঠিক ছিল, আম্মাও অতটুকুতে খুশি ছিল। কিন্তু সমস্যা হয় যখন আমার বয়স 7 কিংবা 8। আমার বোনও তখন মায়ের গর্ভে,
ওই ভদ্রলোকের আসা যাওয়া কমে যায়, তবে এর আগে থেকেই কম আসতেন। কিন্তু বোন গর্ভে আসার পর 2-3 মাসে একবার আসতেন। কখনো টাকা পাঠাতেন, কখনো পাঠাতেন না। মায়ের যখন 9 মাসের মাঝামাঝি আমরা যেখানে থাকতাম সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় বাসা ভাড়া দিতে না পারার কারণে। আব্বুর একটা নাম্বার ছিল আম্মুর কাছে, অনেক পুরনো বোঝাই যায়। কখনো আমার মা সে নাম্বারে কল লাইনই বোধ হয়, যদি আব্বু রাগ করে, কারণ লোকটাকে তো আমার মা বড্ড ভালোবেসেছিল। সেদিন যখন আমরা পথে পথে ঘুরে বেড়াচ্ছি একটু বাঁচার আশায়, মা তার স্বামীকে কল দিল। তখন অপর পাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে এলো। মা যা না তা বলে, মাকে যা না তা বলে অপমান করলো। আমার মা গরিবের মেয়ে হলেও আত্মসম্মানবোধ তার আকাশ ছোঁয়া। ওসব কথা সহ্য করতে না পেরে মা জ্ঞান হারালো। তাকে আমি আর নানা মিলে নিয়ে গেলাম কাছের এক সরকারি হসপিটালে। আমার মন পৃথিবীতে আসার সময় হয়ে গিয়েছে, অনেক টাকার দরকার। চোখে মুখে যখন আধার দেখছি আমি, 8 বছরের আমি কি বুঝতাম বলো? কিন্তু করতে পারতাম, কী বা করতে পারতাম? নানা আমাকে আমার আব্বুর ঠিকানা দিল, বলল যেভাবে হোক আব্বুকে আনতে হবে। ছোট জীবনের বড় দায়িত্ব কাঁধে নিয়ে আমি ছুটে এলাম গাজীপুর থেকে ঢাকায়। কতবার রাস্তায় পিছলে পড়ে মা মা বলে আর্তনাদ করেছি, কেউ ছিল না আমার হাতটা টেনে তুলে ধরার জন্য। তখনই বুঝে গিয়েছিলাম আমার পুরো পৃথিবী শূন্য। আমার পথ সহজ না। এই ঢাকা শহরে পা রাখতেই মাথা ঘুরে গেল। সারাদিন পর রাতের দিকে খুঁজে পেলাম বাবার বাড়ি, কিন্তু তার বাড়িতে এসে আমি অবাক, বিস্মিত। চারিদিকে আলোকসজ্জা, বাবার কোলে যমজ দুটো ছেলে, যাদের 1 বছরের জন্মদিন পালন করা হচ্ছে, সাথে তার রানীর মতন বউ। বুঝলাম আমার মায়ের বিধ্বস্ততার কারণ কি। আমার আর সেই মুহূর্তে ওই লোকটার কাছে যেতে ইচ্ছে করেনি, কেবল ঘৃণা জন্মেছিল। সেই রাতের রাস্তায় না খেয়ে অপরিচিত এই ইটপাথরের শহরে ঘুরে বেরিয়েছি। গাড়ি ভাড়ার টাকা নেই, ফিরব কিভাবে? অবশেষে ভিক্ষে করেছি। বুঝলে আমার হাতের বাস্তবতার নির্মমতা কেমন ছিল? পরের দিন যখন হসপিটালে এসে পৌঁছালাম, দেখি বড্ড দেরি হয়ে গেছে। ফিরতে ফিরতে মা আমার জন্য অপেক্ষা করেননি। আমার কোলে সদ্য জন্ম নেওয়া নবজাতক চিৎকার করে কাঁদছে, অথচ আমি কাঁদতে পারিনি। মা হারানোরও মা হারানোর পরও মা যে দায়িত্ব দিয়ে গিয়েছিল হাতে, চোখে দিয়ে দিয়ে গিয়েছিল বড় হওয়ার স্বপ্ন। মা কত স্বার্থপর বলো! যে লোকটা আমাকে আদৌ ভালোবাসেনি, তার জন্য মা কিনা অভিমান করে বিদায় নিল। আর আমি যে মাকে এত ভালোবাসলাম, তা বুঝি কিছুই না। ভালোবাসা মানুষকে সত্যি অসহায় করে দেয়। 8 বছরের একটা শিশুর কোলে আর একটা শিশুর দায়িত্ব। মাথার উপর ছাতা নেই, কেবল ছিল রোদের উত্তপ্ততা। মেয়ে হারানোর শোকে আমার নানা যেন ভেঙে এসেছিল, কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে জীর্ণ শীর্ণ দেহখান নিয়েও আবার পথ চলা শুরু করলো। প্রিয় শহর ছাড়লাম, ছাড়লাম আব্বা ডাকার স্বাদ। মায়ের কবর দেওয়ার জন্য নিয়ে চলে এলাম এখানে। চলতে চলতে গুটি গুটি পায়ে চলে গেলাম অনেকটা দূর। নিজের পড়াশোনা, বোনের দায়িত্ব, নানা ভাইয়ের বৃদ্ধ দেহের বোঝা সব আমার পিঠে। কিন্তু বড় হতে তো পড়াশোনা লাগবে, তাই ছাড়লাম না সেটা। নিজেও ইটের ভাটায় কাজ করতাম, যার টাকা পেতাম তা দিয়ে সংসার চলতো। কিন্তু আমার বোনের শখ যে পূরণ করার ক্ষমতা ছিল না। নবম শ্রেণীতে পড়াকালীন এই অসহায় জীবন থেকে মুক্তি পেলেন নানা ভাই। এই পৃথিবীর বুকে আমাকে আর আমার বোনকে একা রেখে দিয়ে গেলেন। এতদিন যে সাহসটা ছিল তাও নিভে গেল। এতিম দুটো ছেলে মেয়ে, পুরো পৃথিবীতে একা। বাবা বলতে মানুষটার অস্তিত্ব তখন আর আমার জীবনে নেই। সংসার চালাতে নানা ভাইয়ের রিক্সার প্যাডেল ঘোরালাম, ঠেলা গাড়ি টানলাম, কুলি হয়ে খেলাম কত লাঠি ঝাঁটা।
সেই গল্প পৃথিবীর বুকে লুকানো অমর কোনো এতিমের কাব্যগ্রন্থ। নিজের পড়াশোনা আর বোনের পড়াশোনা চালিয়ে গেলাম। তখন আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র। কঠোর পরিশ্রমের পর ভর্তি হলাম পাবলিক ভার্সিটিতে। রোজ এখান থেকে শহরে যেতাম, আবার আসতাম এখানে। বোনও তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। এখানেরই একটা স্কুলে তাকে পড়াতাম। একদিন বায়না করলো নূপুর কিনে দেওয়ার। কি তার বায়না! স্কুলে সকলের নূপুর আছে, কেবল তারই নেই। বোনকে বুঝাতে পারিনি সুখ যে সকলের থাকে না। তবু আমি কথা দিলাম নূপুর কিনে দিব। ঢাকা যখন যেতাম, ভার্সিটি শেষে একটা বড় শপিং মলে সেলসম্যানের কাজ করতাম। এমন একদিন ঘটনা, দুদিন পর ঈদ। শপিং মলে তুমুল ভিড়, বাড়ি ফিরতে পারছি না। অবশেষে বোনাসের টাকা পেয়ে বোনের জন্য একটা নূপুর কিনলাম। একজোড়া নূপুর কেনার সামর্থ্য যে আমার ছিল না। নূপুর কিনে ফিরে এলাম বাড়ি। রাত তখন 11টা। ঘরে ফিরে দেখি বোন আমার ঘরে নেই। দ্রুত প্রতিবেশীদের কাছে গেলাম, কিন্তু কেউ দিতে পারল না আমার বোনের খোঁজ। পুরো এলাকাতে পাগলের মতন ছুটে বেড়ালাম। বুকে তখন হারানোর ভয় উৎপাত চালাচ্ছে। টানা 2 দিন খোঁজাখুঁজির পর বোনের লাশ পেলাম স্কুলের সাথে ডোবায়। আমার পুরো পৃথিবী একলা করে কেমন করে আমাকে ছেড়ে চলে গেল অভিমানিনী। দেখলে ওরা কত স্বার্থপর, তুমি দেখলে রঙ্গনা? আমায় ওরা কেমন শূন্য করে দিয়ে চলে গেল। আমার কতটা নিঃস্ব করে দিয়েছে এই পৃথিবী। আমি কারে দেখাই সে নিঃসত্বতা? রঙ্গনা, তুমি দেখলে তো আমার অপ্রাপ্তির খাতায় কেমন বিরাট একটা শূন্যতা। আমার বোনটা নূপুর নূপুরও পড়ার সুযোগ পেল না। অমন ফুলটাকে বাঁচতে দিল না এই অসভ্য সমাজ। বাঁচতে দিল না এই সভ্য সমাজ। এই সমাজ আমার সব কেড়েছে। অসহায়দের জন্য এই সমাজ না রঙ্গনা? এতিমদের জন্য এই সমাজ না? ভানুশালা এত নিষ্ঠুর! আমাকে বাঁচতেই দিল না সুখের সাথে। কি ব্যথা যে রঙ্গনা! কবরস্থানে নিস্তব্ধতা ভেদ করেও বাহার ভাইয়ের কেমন একটা হাহাকার। চিত্রা বসে পড়ল থম মেরে। বাহার ভাইয়ের বর্তমান অবস্থাকে কোনো মৃত লাশের হাহাকার বলা যায়। এ আর্তনাদ থামানোর ভাষা চিত্রার জানা নেই। সে কেবল অশ্রু বিসর্জন দিতেই জানে। বাহার ভাই অনেকক্ষণ চুপ রইল। লোকটা কি কাঁদল খেয়ে জানে। নীরবতা ঠেলে গম্ভীর পুরুষালী কণ্ঠে বাহার ভাই বলল, কাঁদছ রঙ্গনা? কেঁদো না। আমার জন্য যেই কাঁদুক তা আমি চাই না। জীবনের এতগুলো বছর তো কাটালাম কারো দয়া মায়াবিহীন। কেউ আমার জন্য মায়া দেখালে আমার হাসি আসে। বোনের দেহটা মায়ের সাথে শুইয়ে দিয়ে কথা দিয়েছিলাম, এই সভ্য সমাজে চরম অসভ্য হব আমি। বোনের মৃত্যুর রহস্য ভেদ করে জানলাম শহর থেকে এক নেতা এসেছিল ওদের গ্রামের স্কুলে, আর তারই দৃষ্টির লালসায় শিকার আমার বোন। সেই তুমুল রাগ আর প্রতিহিংসা নিয়ে আমি পা রেখেছিলাম শহরে। আর কেন তোমাদের বাড়ি গিয়েছিলাম বলো তো?